আল্লাহ সৃষ্টি কত সুন্দর জানো। তুষির গলা শুকালো, জড়িয়ে এলো শব্দরা। কি দেখে বললেন? স্বার্থর চাহনি আরো ধারালো হলো, খাদে নামলো কণ্ঠস্বর। এই যে আমার ব্যক্তিগত চোর। প্রশংসায় খুশি হওয়ার কথা ছিল বোধহয়, অথচ ঠোঁট টেনে হেসে ফেলল তুষি। বিদ্রুপ করে বলল, হঠাৎ আমার প্রতি এত গলে যাওয়ার কারণ? প্রশ্নের উত্তর এলো না। তুষি রেগেমেগে বলল, এখন কথা কেন বলছেন না? ঠিক জায়গায় খোঁচা লাগলেই বুঝি চুপ করে যাচ্ছেন? রাগ হচ্ছে? রাগ? আমি রাগ করার কে? যে আমাকে বোঝেই না তার উপর রাগ করার মানে তো সময় নষ্ট করা। আমি তোমাকে বুঝি না? স্বার্থ স্বর ছোট। তুষি বলল, না। এই জন্য অয়নকে বিয়ে করবে বলেছিলে? তুষি খিটখিটে গলায় বলল, আমার মন চেয়েছিল তাই বলেছিলাম। তাহলে পালাচ্ছিলে কেন? কার জন্যে? তুষি জবাব দিতে পারল না, অন্য কোথাও দৃষ্টি ফেলে রাখলো। স্বার্থ নিজেই বলল, আমি কি বুঝি না তুষি? কিভাবে বুঝি না? আমার তো মনে হয় আমার মতো করে তোমাকে কেউ বুঝবেই না। তোমার এই ঠোঁট দুটো নড়লেও আমি বলতে পারবো তুমি কি চাইছো। তোমার তাকানো দেখলে আমি বুঝবো তোমার কি ভালো লাগছে। তোমার চুপ হয়ে থাকা, তোমার দীর্ঘশ্বাস, সব আমার চেনা তুষি। তোমার অনুভূতি, তোমার রাগ, আনন্দ, হাসি, তোমার চাহনি, সব আমার পরিচিত। আমি সব বুঝি তুষি। আমি বুঝি তোমাকে। আর অপেক্ষা? আপনি আমার অপেক্ষা বোঝেন? তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নেওয়ার পরেও ভেতর ভেতর কারো জন্য আমার চোখ ভর্তি প্রতীক্ষা কেমন হয় জানেন আপনি? জানি না। তুষির কণ্ঠ ভিজে এলো। না, কিচ্ছু জানেন না। আচ্ছা, অতীতের সব না হয় ভুলে গেলাম, কিন্তু মানুষ তো বাড়িতে একটা কুকুর পুষলেও সে যখন অসুস্থ হয় তাকে নিয়ে ভাবে, কষ্ট পায়, যত্ন করে। আর আমি আমি তার চেয়েও অধম বলে আমার অসুস্থতায়ও আপনার কিছুই যায় এলো না। কি করে পারলেন আমাকে হসপিটালে ফেলে চলে যেতে? একবার দেখতেও এলেন না আমি বেঁচে থাকি মরে যাই, তাতে আপনার কি? কিছু জানতেও চাইলেন না, খোঁজ নিলেন না আমার। তাহলে এখন এত ভালোবাসা কেন? কিসের এত প্রেম? স্বার্থ নিঃশব্দে চেয়ে রইল দুপল, তারপর মুচকি হেসে দীর্ঘশ্বাস ফেলল একটা, খুব আস্তে বলল। ও। তুষির মেজাজ চটে যায়। স্বার্থর বুকে হাত রেখে ধাক্কা দেয় জোরে। ক্রোধে নিঃশেষে হয়ে বলে, শোন আমার থেকে। ছেলেটার বুকের ক্ষতায় হাত পড়ল, প্রচণ্ড ব্যথায় চোখ মুখ খিচে নিল অমনি। উহ বলে ছোট্ট একটু আর্তনাদ করতেই হকচকিয়ে গেল তুষি। ভোরকে বলল, কি কি হলো? শান্ত চোখ মেলে চাইল মানুষটা মৃদু হেসে, মাথা নাড়ল দুপাশে। বোঝালো কিছু না। তুষি আগ্রাসী হয়ে চেয়ে রইল তাও। তক্ষুনি শরীরের খুব কাছে চলে এলো স্বার্থ। বন্ধ হলো বাতাস যাওয়ার জায়গা। তুষি পিঠ দরজায় লেগে যায়। মাথাটা শক্ত হয় সহসা। ছোট দেহ পুরুষালী দুই হাতের মাঝে আটকে যেতেই হাঁসফাঁস করে তাকায় সে। স্বার্থ খুব স্বাভাবিক চোখে বলল, তোমার কথা শেষ নিশ্চয়ই। শোনো, আমাকে যা বলার বলো, শুনবো সব। তোমার বকবক শোনার জন্য যতটা ধৈর্য দরকার সব আমি রপ্ত করে ফেলেছি, কিন্তু ওসব মানে অভিমানের পাল্লায় আমি আর পড়ছি না। ইগো দেখিয়ে জেদ করে রেগেমেগে দূরেও যাচ্ছি না, বরং আমি এখন থেকে তোমার খুব কাছে থাকবো। এতটা কাছে যতটা তোমার গায়ের ওড়নাও নেই, যতটা কাছে তোমার শরীরের লোমকূপও নেই। তুষি হতভম্ব হয়ে বলল, কি? ইয়েস। বিশ্বাস হচ্ছে না? প্রুফ দেবো? তুষি কিছু বলার আগেই স্বার্থ হাতটা চট করে ওর ঘাড়ের বাঁকে ঢুকলো। চুলের ভাঁজ ছুঁয়ে শক্ত করে ধরল সেখানটা। পরপর মুখটা টেনে আনলো নিজের কাছে। গরম শ্বাসের ছোঁয়ায় তুষির চোখ বুজে ফেলল। বুকের ভেতরে সেই বাজ পড়ার ধুকপুক শব্দ শুরু হলো আবার। স্বার্থ কেমন ফিসফিস করে ডাকে। তুষি। মেয়েটা সমস্ত শরীর শিউরে উঠল, এলোমেলো হলো সব। প্রিয় পুরুষ এত কাছাকাছি আসতেই থেতিয়ে যায় বুকের তল। স্বার্থ ফের ডাকলো আদুরে গলায়, তুষি। তুষির পায়ের তলায় অবধি শিরশির করছে, চোখটা বন্ধ। কোনো রকম বলল, কি? স্বার্থ আরও কাছে আসে, আরও মেলি শরীরের সাথে মেশায় স্ত্রীয় শরীর। আমার তুষি। ডাকে ফের মাদকের সুরে। তুষির বুকের বাঁ পাশে একটা কোপ পড়ল সেই ডাকে। খুইয়ে গেল, খেই হারালো সে। ঠোঁটে আর গলায় নরম ভাঁজে আছড়ে পড়ল শ্বাস। বলিষ্ঠ দেহের উত্তাপে মিলিয়ে মরে যাচ্ছে যেন। স্বার্থর নরম ঠোঁট তার ঠোঁটে মিশে যাওয়ার বোধ হয় আর বেশি দেরি নেই। এই তো ভীষণ ছুঁই ছুঁই ভাব। মানুষটা ওকে চুমু খাবে সেই দিনের মতো করে। তুষি কি সায় দেবে নাকি ধাক্কা দিয়ে সরিয়ে দেবে? দোটানায় ভুগতে থাকা মেয়েটি সিদ্ধান্তে যেতে পারল না। পূর্বেই কানে এলো সেই সেতারের ধ্বনি, ডাকছে ফের। তুষি। হ্যাঁ? কফি বানাতে পারো?
তুষি ভ্যাকাচাকা খায়, তড়াক করে চোখ মেলে বলে। হ্যাঁ। স্বার্থ ছেড়ে দেয় ঘাড়, সরে যায় অমনি। উল্টো ঘুরে ইউনিফর্মের বোতাম খুলতে খুলতে বলল, আমার জন্য 1 কাপ কফি, 1 চামচ চিনি দিয়ে চ। তুষি আশ্চর্য হয়ে চেয়ে রইল। পরপর লজ্জায় নুয়ে পড়ল দুনিয়া। ইস, ও কি ভেবেছিল! ইস ইস ইস। স্বার্থ ইউনিফর্মে পুরোটাই খুলল। খালি গায়ে তুষির চোখ পড়ল সরাসরি ওর ব্যান্ডেজের ওপর। সাফেদ রঙে এখনো রক্ত ভেসে আছে। আতকে উঠল মেয়েটি, চিৎকার ছুড়ল সজোরে। আল্লাহ, এ কি হয়েছে? হঠাৎ নিনাদে ভোরকে ফিরে তাকালো স্বার্থ। বুকের ব্যান্ডেজটাও আবার দেখল তুষি। মাথায় আকাশ ভাঙল যেন। মরিয়া হয়ে ছুটে আসলো কাছে, অস্থির হয়ে বলল, আল্লাহ আল্লাহ, এ কি বুকেও তো? বুকের ব্যান্ডেজে আঙ্গুল ছোঁয়ায় সে। উৎকণ্ঠিত হয়ে বলে, কি হয়েছে আপনার? কেটেছে কি করে? স্বার্থ অবাক হয় একটু। তুমি জানতে না? কি জানবো? কেউ বলেনি কিছু? কি বলবে? স্বার্থ জিভে ঠোঁট বেজায়, শ্বাস ফেলল ছোট্ট, বলল, আমার মাথাটা ব্যথা করছে, কফি খাই? তুষির মনোযোগ এই কাটাছেঁড়ার উপর। অল্পতেই চোখ ভেজে গেল জলে। উতলা হয়ে বলল, আগে বলুন, এইসব কি করে হলো? এভাবে কাটলো, রক্ত কেন? আল্লাহ, ব্যথা করছে না? করছে। তাহলে তো কষ্ট হচ্ছে আপনার, কি করলে কমবে? তুমি কি ব্যথা কমাতে চাও? চাই, চাই তো। কি করলে কমবে বলুন? কি ঔষধ লাগাবো? ওষুধ দরকার নেই, শুধু আমি কাছে গেলে ছটফট করবে না, তাহলে তোমাকে জোর করতে হয়, আরো বেশি ব্যথা লাগে। তুষির মুখটা কাঠ হয়ে গেল। টলটলে দৃষ্টি নিয়ে বলল, আপনি ইয়ার কি করছেন? হ্যাঁ, কাঁদছো কেন? আমি তো এখন ঠিক আছি। কে বললো আপনার জন্য কাঁদছি? তবে অয়নের জন্য। তুষি নাক ফুঁসে উঠে। আবার? আমি ভালো কফি বানাতে পারি না, সেই জন্য কাঁদছি। হেসে ফেলল স্বার্থ, বলল না কিছু। ইউনিফর্ম পাল্টে শার্ট পরল গায়ে। পুরো সময় চেয়ে রইল তুষি। মায়ের বুক খসে যাচ্ছে তার। সকাল থেকে ওকে সামলাতে স্বার্থর কম খাটতে হয়নি। এই শরীর নিয়ে আবার ওকে সমেত সিঁড়ি বেয়ে উঠেছে। একটু আগে এত জোরে ধাক্কা দিয়েছে, সেজন্যই উনি অমন করেছিলেন। ইস! স্বার্থ ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করল, চেঞ্জ করবে না? ব্যাগে তোমার কাপড় আছে, দেখো কোনটা পরবে। আমার কাপড়? জামিলকে দিয়ে কিনিয়েছিলাম। আবার? স্বার্থ আর উত্তর দিল না। তুষি দীর্ঘশ্বাস ফেলল। পরনের জামা পাল্টানো দরকার, কাল থেকেই তো এটা পরে আছে। ও লাগেজ খুলতে বাধ্য হলো। হাতের কাছে যা পেল তুলল তাই। ওয়াশরুমের দিকে যেতে নিলেই স্বার্থ বলল, ওখানে লাইট নেই, রুমে চেঞ্জ করো। তুষি দাঁড়িয়ে রইল চুপ করে। ও বলল, কি চেঞ্জ করো? মেয়েটা তাজ্জব হয়ে বলল। তো আপনি বাইরে যাবেন না? স্বার্থ অবাক হয়ে বলল, বাইরে? আমি কেন বাইরে যাব? চেঞ্জ আমার সামনেই করো। তুষি চিৎকার করে ওঠে, কি? উফ, চেঁচাচ্ছ কেন? আমরা স্বামী স্ত্রী না? তুমি চেঞ্জ করলে আমি দেখব, আমি চেঞ্জ করলে তুমি দেখবে। একেই তো ইকুয়ালিটি বলে। তুষির সারা মুখ লজ্জায় লাল হয়ে গেছে। চোখ দুটো খিচে দুম করে কাপড়গুলো ছুঁড়ে মারল সোফায়। ছুটে বের হতে নিল। ভূতের মতো এসে পাথরের মতো দাঁড়ালো স্বার্থ। একটু চমকে গেল মেয়েটা। ও ভুরু নাচিয়ে বলল, কোথাও যাওয়া হচ্ছে? রান্নাঘরে। উহুম, এই রুম থেকে তো বের হওয়া যাবে না। তুষি নির্বাক বনে বলল। কেন? স্বার্থ কি যেন ভাবলো। তুষির হাতটা খপ করে ধরলো এক হাতে, আরেক হাতে চাবি নিয়ে বাইরের ঘরে এলো। ফ্ল্যাটের সদর দর লক করলো আগে। একবার টেনে দেখলো খোলা যায় কিনা। বলল, এটা সেফ, কিন্তু তাও তোমাকে বিশ্বাস নেই। জানালা ভেঙে পালাতে পারো। তুষি মেজাজ খারাপ করে বলল, আমি কি ডাকাত? জানালা ভেঙে পালাবো কেন? এত কথার দরকার নেই। যা লাগবে রুমে, যা হবে রুমে, যা করব রুমে। আপাতত রুমের বাইরে যাবে না, বারান্দাতেও না। পালানোর ফন্দি করে কোনো লাভ নেই তুষি। আমি যখন ধরেছি, এই ধরা 6 দিয়ে মাছ ধরার মতো। আমি যতক্ষণ না মরব, তুমি রেহাই পাওয়ার কথা ভুলে যাও। তুষি বুঝতে পারলো না ও কি বলবে। ক্লান্ত চোখ মেলে চেয়ে রইল শুধু। আজ প্রতি মুহূর্তে একটা নতুন স্বার্থকে দেখছে ও। আবিষ্কার করছে একজন নতুন মানুষ। কিন্তু ছাড়া পেতে কে চায়? তুষি তো চায়নি। ও তো থাকতেই চেয়েছে, বরং স্বার্থ নিজেই ছেড়েছিল ওকে। তাহলে এই হঠাৎ উদয় হওয়া প্রেম এলো কেন? স্বার্থ ঘরে এসে দরজা আটকে দিল। দুটো ছিটকিনি তুলল, আবার লকটাও টিপল সাথে। তুষি ফোঁস করে শ্বাস ফেলে বলল, এখন কফিটা কি দিয়ে বানাবো শুনি? রুমের কর্নারের দিকে ব্রু দিয়ে ইশারা করলো স্বার্থ। তুষি চেয়ে রইল ওখানে। একটি টেবিল, কেতলি আর চা কফির সব জিনিসপত্র রাখা, অথচ সে এতক্ষণ খেয়ালই করেনি।
মেয়েটা ভদ্রের ন্যায় এগুলো সেই দিকে। স্বার্থ ঘরের সব জানালা বন্ধ করে দেয়, আটকে দেয় বারান্দার দরজাও, মোটা ভারী পর্দাগুলো মেলে মেলে রাখে। এমনিই সন্ধ্যা শেষ, ঘর আরও অন্ধকার হয়ে গেল এতে। তুষি বলল, এমা অন্ধকারে কাজ করব কি করে? স্বার্থ কোথায় বোঝা গেল না, উত্তর দিল সাথে সাথে, পৃথিবীর সবথেকে জরুরি কাজ অন্ধকারেই হয়। তুষি রেগে মেগে বলল, আপনি আলো জ্বালাবেন? আলো জ্বলেনি, তবে চট আগুন ধরল লাইটারে। সে আলোয় ভেসে উঠল স্বার্থের পোক্ত হলদে মুখটা। তুষির ভেতর শুদ্ধ নড়ে ওঠে, দোলে ভীষণ শব্দে। চট করে মাথা নুইয়ে নেয় সে। বড় থাই গ্লাসের জানালার দুপাশের কর্নারে বসানো দুটো টেবিল, বড় বড় দুখানা ক্যান্ডেল সেট ছিল, প্রত্যেকটায় 6টি করে মোম বসানো। স্বার্থ লাইটার দিয়ে সুনিপুণ হাতে প্রত্যেকটা মোম এক এক করে জ্বালালো। প্রতিটি মোমের আলো যেন তুষির গায়ের উপর এসে লাগা এক একটি কুণ্ঠার খোঁচা। ঘরে আর অন্ধকার নেই, মোমের আলোয় চারপাশটা ছেয়ে গেছে। স্বার্থ শেষ মোম জ্বালানোর সময় ঘাড় বাঁকা করে এক পলক চাইল তুষির পানে। এই ক্ষুরধার দৃষ্টিতে মেয়েটার পিঠের হাড় ছুঁয়ে কিছু একটা নেমে গেল অমনি। ঢোক গিলে ফের চিবুক নামিয়ে নিল গলায়। কি করতে চাইছে উনি? তুষি রেগে আছে বুঝেও জোর করবে বুঝি? মেয়েটা খুব টেনে হিঁচড়ে মনোযোগ চায়ের কাপে ফেলল, হাতগুলো কাঁপছে। স্বার্থ নির্লিপ্ত ভঙ্গিতে কাউচে বসে টেলিভিশন ছাড়ল। ঘরে থাকা টেলিফোনটা বাজল তক্ষুনি। টেবিল পাশে হওয়ায় হাত বাড়িয়ে রিসিভারটা তুলে এনে কানে ধরল স্বার্থ। হ্যাঁ বল। কি করে বুঝলি আমি ফোন করেছি? এখানে তুই ছাড়া আমাকে কে খুঁজবে? তাও ঠিক। শোন না, অয়ন তো তোকে সন্দেহ করছে। আমার ভাই, একটু বুদ্ধি তো থাকা উচিত। আমি এখন ওকে নিয়ে তোষিকে খুঁজতে যাচ্ছি। কোথায় যাবি? ভাবছি মাওয়া টাওয়া ঘুরে আসবো। যদি ভুলিয়ে ভালিয়ে ইলিশ খাইয়ে দিই, মাছের ডিম খেয়ে তোষিকে ভুলে যেতেও পারে। ভালো বুদ্ধি না? বাকিদের কি অবস্থা? আরে আঙ্কেলরা কেউ না, তুষির মা কাঁদছে। আর তোর মা তোর জন্য খুন্তি রেডি করছে। এলেই পেছনে সপাত সপাত বাড়ি মারবে। চত্ব সব বাজে কথা। জামিল হাসল, পরপরই ফিসফিস করে বলল, তুষি কি নর্মাল হয়েছে? এখনো না। শোন, তুই কিন্তু এখন ওর কাছে সিনেমার ভিলেন। বিয়েতে জোর করলেও আর কিছুতে জোর করিস না। পরে সংলাপ শুনিয়ে দেবে, শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। স্বার্থ রিসিভারটা বাম কান থেকে ডান কানে আনলো। ঠান্ডা চোখ ফের রাখলো অদূরে কাজে ব্যস্ত তুষির দিকে। বলল, মন তো আরও আগে দিয়েছে, এখন যা বাকি সেটা আমি নিজে নিয়ে নেব। জিপ কাটল জামিল। হতভম্ব সে। স্বার্থ লাইন কেটে দিয়েছে ও ফোনের দিকে চেয়ে হতাশ গলায় বলল, বিয়ে হতেই ছেলেটার মাথা খারাপ হয়ে গেল। তুষি কফি বানানো শিখেছে বহুদিন আগে। যবে থেকে স্বার্থের প্রেমে পড়েছিল, তবে থেকে মানুষটার প্রিয় অপ্রিয় খুঁটিনাটি খেয়াল ও রেখেছে। হ্যাঁ, হয়তো স্বার্থ ওকে নিজের কোনো কাজ করতে দিত না, মানা করত ওর ঘরে ঢুকতে, কিন্তু তুষি মনে প্রাণে সব রপ্ত করে রেখেছিল, যাতে কোনো একদিন স্বার্থ মুখ ফুটে কিছু বললে ও চুটকিতেই সেটা নিয়ে সামনে হাজির হতে পারে। তাই তুষি জানে স্বার্থের পছন্দ কি, অপছন্দ কি। স্বার্থের প্রিয় রং সি গ্রিন, প্রিয় খাবার খিচুড়ি দিয়ে গরুর মাংস, চায়ের থেকে কফি প্রিয় তার। সে টি শার্টের চেয়ে শার্ট পরে বেশি, তাও কোনো ডার্ক নেই, সব সফট লাইট রঙের। এরকম আরও কত কত প্রিয় লিস্ট তুষি আয়ত্তে রেখেছে, হিসেব নেই। মানুষটাকে প্রতিনিয়ত পড়েছেও, একটু একটু করে মুখস্থ করেছে। আজ কফি বানাতে তুষির অসুবিধে কিছু হলো না, বরং এই প্রথমবার স্বার্থ ওকে নিজের জন্যে কিছু করতে বলেছে, কিছু চেয়েছে নিজ থেকে। ভেতর জুড়ে বসে থাকা ভালো লাগা নিয়ে তুষি সুনিপুণ যত্নে কফি বানালো। স্বার্থ টেলিভিশন ছেড়েছে তখন, ইউটিউব ধরল সেথায়। দেয়ালে ঝোলানো একটা 32 ইঞ্চি টিভির আলো, মোমের আলোগুলো বড্ড ফিকে হয়ে যাচ্ছে। তুষি চামচ নাড়তে নাড়তে যখন সোজা হলো, সরাসরি টিভিতে গিয়ে পড়ল তার চোখ। স্ক্রিনে নারী পুরুষের ভীষণ অন্তরঙ্গ ঘনিষ্ঠ দৃশ্য চলছে সেখানে। যন্ত্রের মধ্যে ভেসে আসছে ঝিমঝিম করা সুরেলা এক গান। তেরে বিন সোনি সোনি হে বাহে, তেরে বিন প্যাসি প্যাসি নিগাহে, তেরে বিন দিন আসায় মেরি রাহে, তেরে বিন আশিক বানায়া, আশিক বানায়া, আশিক বানায়া আপনে। আগুনের উত্তাপ শরীরে লাগলে যেমন হয়
তেমনি লজ্জায় কুণ্ঠায় তিশার সারাটা মুখ জ্বলছে যেন অমনি। গানে প্রতিটি সুর আর দৃশ্যের খোলামেলা আবেদন যেন নিস্তব্ধ ঘটাতে এক টুকরো অবর্ণনীয় অস্বস্তি ছড়িয়ে দিল নিমিষেই। হাত পা কাঁপল শীর্ণ বুক, ঘাম ছুটল সাথে সাথে, লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে যেন। কিন্তু ও ঠিক বুঝছে স্বার্থর ফন্দি, ইচ্ছে করে এসব গান চালিয়েছে, তাই না? তুষি শক্ত হতে চাইল, পারল না। হচ্ছে না, চলছে না পা দুটো। মনে হচ্ছে এক্ষুনি মাটিটা দুভাগ হলে ভালো হতো। মুহূর্তে এত লজ্জার ভান নিয়ে ঢুকে যেত সেখানে। তুষির এলোমেলো চোখে এদিক ওদিক তাকায়, বুকের দুরু দুরু ভাব কমাতে হাত তুলে নাকের ডগায় জমে থাকা ঘামের কণা মুছে। অথচ মেয়েটার এত অস্থিরতা নীরবে আড়ালে উপভোগ করল স্বার্থ। গালের ভেতর জিভ নেড়ে দুষ্ট হাসল সে। ও জানে ওর ঠিক বাম পাশের কয়েক হাত দূরেই দাঁড়ানো তুষি লজ্জায় পাথর হয়ে আছে। রিমোট তুলে গানের ভলিউম আরেকটু বাড়িয়ে দিল স্বার্থ। টেনে টেনে একটা বোল্ড সাইনই বারবার আনলো, অমন করেই বলল, কফি কোথায় আমার? এই চোর! তুষি রাগ করবে না গালি দেবে সন্দিহান হয়ে পড়ল। ঠোঁট টিপে খিটমিট করে দুদণ্ড দেখালো লোকটাকে। বেহায়ার মতো টিভি দেখছে, বোঝাতে চাইছে যেন তুষির হাবভাবে কিছু যায় আসে না। কিন্তু তালে তালে যে মজা নিচ্ছে বোঝে না ও। ভেংচি কাটল তুষি, লুকাতে চাইল সিও বেহায়া দশা। কোনো রকম পাটা টেনে টুনে এগিয়ে এলো আস্তে, চিবুক গলায় রেখে টি টেবিলের ওপর রাখলো কফির মগটা। ফিরতে নিল দুরন্ত পায়ে। তরুণ তো হাতের কবজি ধরে হ্যাঁচকা এক টান মেরে নিজের কোলে বসিয়ে দিল স্বার্থ। চমকে গেল তুষি, তাকালো হতবিহ্বল বনে। স্বার্থ নিঃসংকোচে ঠান্ডা হাতটা গলিয়ে কোমরের বাঁক পেঁচিয়ে ধরল ওর। কামিজের উপর থেকেও এই স্পর্শের উন্মাদনা টের পেল তুষি। শিহরণে তপ্ততায় থরথর করে উঠল মেয়েটির শরীর। মোমের প্রভাবে তুষির সুন্দর মুখটা সতেজ পলাশের মতো লালাভ তখন। অন্তর্ভেদী চাহনিতে 2 সেকেন্ড চয়ে রইল সার্থক। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সারা মুখ, চোখ ফেরালো, তারপর অন্য হাতে তুলল কফির মগটা। কাপের গায়ে ছোট্ট এক চুমুক দিয়ে বলল, নট ব্যাড। তুষির বিহ্বলতা কাটেনি, অমন হকচকিয়ে বলল, এটা কি হলো? স্বার্থ উত্তর দিল না। ফটাফট কয়েক চুমুক দিয়ে কাপ খালি করলো আগে। এবার চমকে উঠল তুষি, রেগে মেগে বলল, এরকম অসভ্যতা এটা? কোনটা? তুষি আরও চটে যায়। এভাবে আমায়? পুরো কথা বলার আগেই স্বার্থ নিজের সরু নাক ওর চুলে ভাঁজে রাখল। সেদিনের সেই পার্টির মতো নয়, ছুলো আজ। গলার নগ্ন নরম ত্বকে এক চোট ঘষল নিজের নাকটা। শ্বাস টানল বড় করে, যেন শুষে নিল সব ঘ্রাণ। তুষির কথা হারিয়ে যায়, প্রাণ শুদ্ধ ছটফটিয়ে উঠে, কাঁপুনি বইল রন্ধ্রে রন্ধ্রে। কানের লতিতে ঠিকরে পড়ল উষ্ণতা, গলায় এসে থমকে দাঁড়ালো ক্ষুদ্রযান। স্বার্থের গায়ের কড়া পারফিউম আর পুরুষ দীপ্ত ঘ্রাণে অবশ হয় রমণী। অত্র সরতে চাইলেও আরও জোরে চেপে ধরল স্বার্থ। কোমরের লতানো বাঁকে আঙুলের ছাপ পড়তেই অসহায় চোখে তাকালো মেয়েটা। জিজ্ঞেস করল নিভু স্বরে, কি চাইছেন আপনি? ছুতে। তুষি কোমর থেকে হাতটা সরাতে সরাতে বলল, ছুঁয়েছেন, ছাড়ুন এবার। স্বার্থ গলায় নাক ঘষতে ঘষতে জবাব দেয়, এভাবে না, স্বামীরা যেভাবে ছোঁয় সেভাবে। তুষির বুক শুকিয়ে গেল, তুতলে বলল, মাথা খারাপ লোক। স্বার্থের নিরেট স্বর গভীর হলো আরো। নিঃশ্বাস লুটিয়ে দিয়ে ফিসফিস করে বলল, আমার মাথাটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে তুষি, দিনকে দিন তোমাকে ছোঁয়ার জন্য কেমন পাগল হয়ে যাচ্ছে। তুষি মরিয়া হয়ে বলল, ছাড়ুন, ভালো লাগছে না আমার। কেন? হিসেব মতো আছে আমাদের বিয়ের প্রথম রাত, এই রাতে কি হয় জানো? না, জানতে চাই না। আপনি জেনে বসে থাকুন। আমি জানবো কিভাবে? আমারও তো প্রথম বিয়ে হলো। আপনি আমায় ছাড়বেন? ছাড়িয়ে নাও। তুষি হাতটা জোর খাটিয়ে কোমর থেকে সরালো। ওকে ঠেলে সরিয়ে উঠতে গেলেই অমনি বুক চেপে ছোট্ট একটু আর্তনাদ করল স্বার্থ। উফ! তুষি উৎকণ্ঠিত হয়ে বলল, লেগেছে? লাগবে না, বলেছিলাম ছটফট করো না। তুষি ব্যস্ত হলো চিন্তায়, অথচ উদ্বিগ্ন মেয়েটাকে তক্ষুনি ছিনিয়ে নেয়ার মতো পেশিবহুল 2 বাহু মেলে ফের কাছে টেনে নিল স্বার্থ। বুকের ভেতরে আস্ত শরীরটা ঠেসে ধরে বলল, কারো শরীর এত নরম হয়, বেশি জোরে ধরলে গলে যাবে না তো? তুষি হতভম্ব স্তব্ধ, বুঝল ওর নাটক।
চেতে একাকার হয়ে বলল, আপনাকে আমি মেরে ফেলবো। আচ্ছা, আমি তো চাইছি মরতে। যার তরে ঘায়েল হয়েছি সে আমার ঘাতক হলে সেই মৃত্যু মঞ্জুর আমার কাছে। তার আগে একটু ছুঁয়ে নেই মন ভরে। তুষির কণ্ঠ আরো নিঃসহায় শোনালো। এমন কেন করছেন? আপনি কিন্তু আমায় জোর করছেন। উম, এটা চোর নয়, একটু আদর করতে চাইছি। কথা বলার ব্যাপারে আমি যত লিমিটেড, ছোঁয়াছুঁইতে আজ তার দ্বিগুণ লিমিটলেস হতে চাইছি। এই তো। তুষি মহা বিপদে পড়েছে। না পারছে এভাবে স্বার্থের কোলে বসে থাকতে, না পারছে কোনো দিকে তাকাতে। টিভিতে ওই গান চলছে এখনো। অতিষ্ঠ হয়ে বলে, কি চালিয়েছেন এইসব? বন্ধ বন্ধ করুন। রিমোটের দিকে হাত বাড়াতে গেলেই ছো মেরে সরিয়ে ফেলল স্বার্থ। চলুক, তোমার সমস্যা কোথায়? আমার ভালো লাগছে না। ছি, নোংরা নোংরা গান। তুমি রোমান্স বোঝো? বুঝতে চাই না, আপনি এটা সরান। ইস, এগুলো দেখে কেউ? বাট আম আ বিগ ফ্যান অফ ইমরান হাশমি। কিছু ব্যাপারে আমি কিন্তু ওর চেয়েও বোল্ড হতে পারি। বলতে বলতে স্বার্থের অবাধ্য হাতটা তুষির কামিজের ভেতরে ঢুকল, বসল গিয়ে মৃদু উদরে। অমনি হতবাক হয়ে চাইল মেয়েটা, হাঁসফাঁস করে বলল। আপনাকে আপনাকে তো আমি ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি খুবই অভদ্র একটা লোক। স্বার্থ নিঃসংকোচে হাসল, বলল, আশ্চর্য, আমি অভদ্র না হলে আমার বংশ বাড়বে কিভাবে? তুষির কানে আর কিছু ঢুকল না। পেটের মেদুর ত্বকে খসখস আঙ্গুলগুলো ছুতেই বরফের মতো শক্ত হয়ে গেল। অস্পষ্ট বলল। হাত হাত সরান। স্বার্থ শুনল না, উল্টে মাথা খারাপ হয়ে গেল তুষির এত কাছে আসায়। চোখ জুড়ে জেকে বসল ভীষণ গাঢ় নেশা। মেয়েটার গাল দুটো আঙুলে চেপে নিজের দিকে ফেরালো সে। চোখে চোখ পড়ল সরাসরি। পুরুষালের দৃষ্টির জোড়ায় গা হিম করা আদিম তৃষ্ণা দেখে শিউরে উঠল তুষি। সেকেন্ড খানেকও তাকাতে পারল না। জোরসে চোখ বুজে ফেলল। স্বার্থ একটা আঙুল ওর সারা গালে আলতো করে বোলালো। বৃদ্ধাঙ্গুল ছোঁয় নিচের পল্লব ছোটে। ইস্পাতের মতো দৃঢ় স্বরে আফিম মিশানো হিসিয়ে ডাকে। এই চোর! তুষির সারা শরীর ভূমিকম্পে নড়ল, ঠোঁট দুটো ঠকঠক করে কাঁপছে। স্বার্থের জলজলে চোখ গাঢ় আকর্ষণ নিয়ে দেখল ওর তীরে অধৈর্যরা। ভেতরে যেন ছুতে আরও ব্যাকুল হয়ে উঠল। কেমন করে বলল, এই কিছু ওয়ান মোর টাইম বেব। তুষি উত্তর দেবে কি বুঝেই নিও। স্বার্থ নিজেই দিশেহারা নাবিকের ন্যায় উন্মুক্ত হয়ে আওড়ালো। একটা চুমু খাই সেদিনের মতো। আতকে চাইল মেয়েটা, আগ্রাসী হয়ে ছাড়াতে চাইল নিজেকে। না, ছাড়ুন। স্বার্থ নির্লজ্জতার সীমানা ডিঙিয়ে ফেলার পিপাসায় মাতল আজ। খেই হারালো নিয়ন্ত্রণের, অনুমতি নিল না আর। বাঘের মতো ঠোঁট দুটো হামলে পড়ল তুষির গলার ভাঁজে। একের পর এক ঝড়ের মতো চুমু খেলো সেখানে। শরীরের বাঁকে আরও গাঢ় হয়ে বসল তার হাত। ঘাড় থেকে অনেকটা নামিয়ে ফেলল কামিজ, পাগলের মতো বসিয়ে দিল দাঁত। যখনই ঠোঁট তুলে ঠোঁট ছুঁতে আসবে, স্পর্শ পেল এক ছোটা ভেজা চটচটে গালের। চট করে মুখ তুলে চাইল স্বার্থ, ভাঙল তার ঘোর। তুষির চোখ বন্ধ, অথচ কার্নিশ বেয়ে পানি পড়ছে গালে। ও অবাক হয়ে বলল। কাঁদছো তুমি? ঝাপসা চোখে চাইল তুষি, দৃষ্টি ভেজা অভিমান নিয়ে বলল। থামলেন যে কেন? কাউচে ভালো লাগলে বিছানায় যাই। স্বার্থের মুখটা থমকে যায়, আলগা হয়ে হাত দুটো। কোমল গলায় বলে, খারাপ লেগেছে তোমার? খারাপ? আপনি আমার খারাপ ভালো নিয়ে ভাবেন বুঝি? ভাবলে এত ভাবে জোর করতেন না, সময় দিতেন আমায়। বলতে বলতে ফুপিয়ে ওঠে তুষি। স্বার্থ ফোঁস করে শ্বাস ফেলল, কোল থেকে সরিয়ে দিল তুষিকে। অথচ দম ফেলার আগেই ঝট করে ওর শরীরটা তুলে আনলো দুহাতে। সত্যি সত্যি ওকে বিছানার দিকে এগোতে দেখে পায়ের মাটি সরে গেল তুষির। চোখে অবিশ্বাস্য নিয়ে মানুষটার পানে চাইল সে। স্বার্থ সোজা এসে বালিশে শোয়ালো ওকে। বেডসাইড টেবিলের উপর জ্বলন্ত মোমগুলো ফু দিয়ে নেভাতেই হালকা অন্ধকার ছেয়ে গেল ঘরে। সেই তিমিরেই বুকটা জ্বলে উঠল তুষির। বুঝে নিল স্বার্থ বোধ হয় এমনই। সে প্রয়োজন বোঝে, চাহিদা বোঝে, যেটা দরকার নেবেই সে। ওই পাশে মানুষটার মন বোঝে না, বুঝবে না তার কেমন লাগছে। স্বার্থ পাশে শয় তখনই। তুষির এই হাহুতাশের মাঝেই ওর হাত টেনে নিজের বুকে নিয়ে যায়, মাথাটা হৃদয় বরাবর চেপে রেখে বলে, ঘুমাও। তুষি বিস্মিত, স্তম্ভিত, হা করে তাকাতে নিলেই বাদশাদে সার্থক। মাথা তুলতে দিল না, উল্টে চড়া কণ্ঠে বলল, ঘুমোতে বলেছি, কথা না শুনলে এবার সত্যি রেপিস্ট হয়ে যাব। চোখ বন্ধ করো। কি করো? তুষি ধরফর করে চোখ বুজে রাখল।
টের পেল স্বার্থের হৃদস্পন্দনের প্রখর গাঢ় শব্দ। পরপর টের পেল মাথায় চুলে হাত বুলাচ্ছে মানুষটা। কেন যেন দুনিয়া উথাল পাতাল করে কান্না পেল তুষির। মন চাইল এই পাথরের মতো শক্ত শরীরটার দুহাতে আগলে ধরে কিছুক্ষণ হাউমাউ করে কাঁদতে, কিন্তু না, আবেগের রাশ টেনে নিজেকে সামলে নিল ও। চুপ করে রইল কিছু পলক, পরপর সরে যেতে নিলে স্বার্থ চেপে রাখলো আবার। খুব মোলায়েম স্বরে বলল, ভয় নেই, কিছু করব না। তুমি না ডাকলে আর যাব না আমি। তবে আলাদা শুতেও পারবো না। এখন থেকে এভাবেই ঘুমাবো। আলাদা ঘুমানোর কথা যখনই মাথায় আনবে তখনই আমার একটু আগের রূপটা দেখাবো। মনে থাকবে? এই চোর, মনে থাকবে? শেষটুকু ধমকে শুধালো ও। তুষি গড়গড়িয়ে বলল, থাকবে, থাকবে। এই চোর, এই যে, এই চোর। জমাট নিরেট গলায় ফিসফিস করে ডাকছে কেউ। মাঝে গাল ধরে চাপড়ালো দুবার। মুখটা ঢেকে রাখা এক গাছি চুলে দু আঙ্গুল নিয়ে সরালো এক পাশে। মুখে জুবুথুবু। তুষি টের পেল সবটা, কিন্তু চোখ খুলতে পারছে না। এত ঘুম জেগে বসেছে কেন হঠাৎ? তবে এই মধুর সুরের ডাক বদলালো তখনই। মোলায়েম কণ্ঠটা মুহূর্তেই কেমন কর্কশ গলায় ডাকলো, এই মেয়ে। অমনি তরাক করে চোখ মেলল তুষি। ভয়ার্ত বিভ্রান্ত নয়নতারা সোজা গিয়ে বর্তালো সামনে ঝুঁকে থাকা পুরুষালী শুভ্র সুন্দর মুখে। চমকে উঠল এক চোট। বালিশে রাখা মাথাটা শক্ত হলো আরো। স্বার্থ ভুরু কুচকে বলল, ঘুমায়নি? বাজে কয়টা জানো? 12টা। এত বেলা অবধি কেউ ঘুমোয়? অবশ্য যদি রাতে ঘুম না হতো বা আমি ঘুমোতে না দিতাম তখন একটা ব্যাপার ছিল, তা তো হয়নি। তাহলে এত ঘুমানোর মানে কি? তুষিরও তেল তেলে তন্দ্রা জড়ানো মুখটার গোধূলির মতো লাল হয়ে এলো। লজ্জায় নুয়ে গেল দুহাত। স্বার্থ সোজা হয়ে দাঁড়ালো। পুরুষরে বলল, একজন পুলিশ অফিসারের বউ হয়ে এত আনপাংচুয়াল হওয়া যাবে না। 7টার মধ্যে বেড ছাড়তে হবে, 8টার মধ্যে ব্রেকফাস্ট, 1টার মধ্যে শাওয়ার, 2টোর মধ্যে লাঞ্চ। আর ঠিক সন্ধ্যার আজান পড়ার সঙ্গে সঙ্গে বই নিয়ে পড়তে বসতে হবে। রাত 9টায় ডিনার, আর 12টা বাজলে আবার বেড। মাথায় ঢুকেছে কিছু? তুষিটো ঠা করে চেয়ে রইল। স্বার্থ নিজের ডান হাতের মগটা এগিয়ে দিল সামনে। নাও। চোখ নামিয়ে এক পল কাপের দিকে দেখল ও। ভ্রুজোড়া আকাশ ছুল অমনি। কফি? এতক্ষণে খেয়াল করলো স্বার্থর দুহাতেই 2টো কফি মগ। মেয়েটা অবাক হয়ে বলল, কার জন্য? চাকে দিলাম। এটা আহ, এটা আপনি বানিয়েছেন? হুম। আমার জন্যে? তো তুষির চোখ মুখ শিথিল হয়ে গেল। এত ভালো লাগার ব্যাপারটা ও এখনো গা থেকে কম্বলি সরায়নি। আর এর মাঝে বিছানায় কফি এসে গেল, তাও আবার নিজের স্বামীর হাতে বানানো। এটা কপাল নাকি সোনায় বাঁধানো স্বর্গ? কিন্তু ঘাট তেরামতে তুষিও কম যায় না। এত ভালো লাগা আর এই নীরব উৎসাহের একটু খানিও বুঝতে দিল না সে। চুপচাপ মগ নিয়ে চুমুক দিল আর মুখটা কুচকে বসলো অমনি। তেতো। সার্থক বলল, তেতো? হাফ স্পুন সুগার দিয়েছি। তুষি আশ্চর্য হয়ে বলল, হাফ মানে অর্ধেক চামচ? আমি এসবে 4 চামচ চিনি খাই। আচ্ছা, তাহলে মুখ দিয়ে এত তেতো কথা বেরোয় কি করে? শুনলে তো মনে হয় না করলা ছাড়া কিচ্ছু খাও। তুষি গাল ফুলিয়ে চাইল, কিছু না বলে নামতে গেলেই বাদ সাধল স্বার্থ। কোথায় যাচ্ছ? চিনি দিতে। এত তেতো খাবো কি করে না হলে? স্বার্থ গম্ভীর মুখটা পাল্টে গেল অমনি। গালের ভেতর জিভ ঘুরিয়ে হাসল, বলল, যারা বরকে কাছে ঘেঁষতে দেয় না তাদের কাছে সব তেতোই লাগে। তুষি কথা হারিয়ে গেল এবার। বিস্মিত হয়ে ভাবল, এর সাথে কাছে আসার কি সম্পর্ক? স্বার্থ খুব গরম গরম কফি খেতে পারে। এই যে তুষির 2টো চুমুকের মাঝেই চোখের পলকেও নিজের কাপ খালি হয়ে গেল। কাপটা টেবিলে রেখে ভারী লাগেজটা টেনে এনে বিছানায় তুলল সে। ওপরের প্যাকেট হাতড়ে ব্রাশ, ফ্রেশ ওয়াশ, তোয়ালে, এমনকি শাওয়ার জেলটাও অবধি বাইরে রেখে বলল, ফ্রেশ হয়ে এসো। ব্রেকফাস্টে কি খাবে? তুমি কি রান্না জানো? তুষি কাচুমাচু করে বলল। ওই না, মানে আসলে স্বার্থ বুঝলো ব্যাপারটা, বলল, এত মানের কি আছে? রান্না জানতেই হবে এমন তো কোনো কথা নেই। আমিও জানি না। খাবার অর্ডার করব, ফোন নেই। জামিলকে বলেছি কিছু নিয়ে আসতে। তুষি সাই দিতে পারল না। উল্টে বেজায় মন খারাপ হলো। দাদি কতবার বলতো, বকতো, বারবার চাইতো তুষি একটু রান্নাবান্না শিখুক, একটু সংসারী হোক। আর যদিও ও সব পারত, ইউষার মতো গুড গার্ল হতো। এখন কি বিকেলটাকে বাইরে থেকে খাবার আনতে হতো?
ওর হাতের তৈরি সুস্বাদু খাবার খেতে পারতো না? মেয়েটাকে ঠায় বসে থাকতে দেখে স্বার্থ গলায় জোর বাড়ল। কি ফ্রেশ হতে বললাম না? যাচ্ছি। গো ফাস্ট। হঠাৎ এত তাড়াহুড়ো কিস? একবার জিজ্ঞেস করতে চাইছিল তুষি, কিন্তু করলেও বা উত্তর আসবে কিনা সন্দেহ আছে। মাথা ভর্তি প্রশ্ন নিয়ে বিছানা থেকে নামল সে। জামা কাপড় তোয়ালের সাথে বাকি সমস্ত জিনিসপত্র হাতে তুলে ওয়াশরুমে ঢুকলো। এই গোটা লিভিং রুমটা নতুন তোলা হয়েছে, সেই জন্য এখানে অনেক কাজ বাকি। ওয়াশরুমের ঝকঝকে টাইলসগুলো দেখেই বোঝা যায় ওরাই এখানকার প্রথম মনে হয়। তুষি শাওয়ার ট্যাপ ছাড়ল, দাঁড়ালো নিচে, কিন্তু যখন গোসল শেষে বন্ধ করতে গেল তখন আর কাজ করলো না। যেদিকেই মুচড়ায় পানির বেগ সেই দিকেই বাড়ছে। উল্টে সাবান শ্যাম্পু ফেনা ভরে যাচ্ছে ফ্লোরটা। উপায় না পেয়ে দরজায় ছুটে এলো তুষি। ভেজা মাথা বের করে ডাকলো,